হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো তা প্রথমে জানাচ্ছি। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে ক্ষমতাচ্যুত করেছেন, অর্থাৎ তাকে বিদায় দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নেপথ্যের ঝগড়াঝাটি না অন্য কিছু, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে ফ্লোরিডাতে বাংলাদেশি একজন মহিলাকে তার কর্মস্থলে পিটিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত এবং তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব যে ব্রঙ্কসে নিজ অ্যাপার্টমেন্টে পুলিশের গুলিতে নিহত হয়েছেন আরও একজন, এবং নিউ ইয়র্ক সিটি পুলিশের যে গুলি করে হত্যা করার যে কালচার, এই কালচার কোন পর্যায়ে যাচ্ছে এই বিষয়টি জানার চেষ্টা করব আজকে একটি বিষয়ে আমরা আলোচনা করব, তা হচ্ছে ইরান যুদ্ধ, বিশ্ব অর্থনীতি, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র, নেতৃত্বের কি পরিবর্তন আসতে পারে, এর একটি বিশ্লেষণ আমরা আজকে জানার চেষ্টা করব। এই হচ্ছে আজকের সাবজেক্ট। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে থাকবেন ডক্টর নির্জর সাকিব, আরিফ আহমেদ আশরাফ এবং ইব্রাহিম চৌধুরী খোকন। শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল আহসান। তার আগে যারা ফেসবুকে দেখছেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। জি নাজমুল আহসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ ধন্যবাদ আবু তাহের, এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি সরি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, এপ্রিল মাসের 2 তারিখ। ইরানের সবচেয়ে সর্বাধুনিক এবং সব চাইতে বড় যে ব্রিজটি, সেটি আর যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। সেইটি একটি সাসপেনশন ব্রিজ ছিল এবং এই ব্রিজ ধ্বংস করার সময় 8 জন নিহত হয়েছে এবং 95 জন আহত হয়েছেন। এটি ইরানের একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ব্রিজ ছিল, সাসপেনশন ব্রিজ, এবং এটি নির্মিত হয়েছিল মাত্র কিছুদিন, সাম্প্রতিকতম সময় এটি নির্মিত হয়েছিল। সেটি আজকে যুক্তরাষ্ট্র ধ্বংস করে দিয়েছে এবং 2 ভাগ করে ফেলেছে ব্রিজটিকে। এবং এর কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যদি ইরান কথা না শুনে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে এই ধরনের আরো আক্রমণ পরিচালনা করা হবে ইরানের ভূখণ্ডে। এবং এরপর অবশ্যই ইরান এখন এই ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। তবে এখনো পর্যন্ত আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের যে হিসাব, তাতে দেখা যাচ্ছে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে গত 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে। এবং প্রায় 15,000 বম্বিং রেইড, অর্থাৎ 15,000 বিমান হামলা চালানো হয়েছে ইরানের উপরে। এবং সেটি হচ্ছে যে, এবং এই পর্যন্ত প্রায় 1,900 মানুষের মৃত্যু ঘটেছে এই যুদ্ধে, এবং 20,000-এরও বেশি মানুষ ইরানে আহত অবস্থায় আছে। তারা বিভিন্ন ধরনের চিকিৎসা নিচ্ছে। এবং এই তথ্যটি দিয়েছে ইন্টারন্যাশনাল রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সংস্থাগুলো। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস আজকে বলেছেন যে এই যুদ্ধ, ভয়াবহ এই যুদ্ধ যদি দ্রুত শেষ না হয়, তাহলে বিশ্ব নতুন একটি সমস্যার দিকে যাচ্ছে। এবং সেটা হচ্ছে যে, এবং এটি আরো যুদ্ধের ব্যাপক বিস্তৃতি ঘটতে পারে যদি এই যুদ্ধ আগামী দিন কয়েকের মধ্যে সমাপ্ত না হয়। অর্থাৎ কোনো ধরনের যুদ্ধবিরতি না হলে এটি এতটাই বিস্তৃত করবে যেটি বিশ্বকে অনেকটা কাঁপিয়ে তুলবে। এবং তিনি বলেছেন যে, এবং এই 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 যুদ্ধের যে বিশ্বব্যাপী যে ব্যাপক পরিণতি, সেটি ঠেকানোর জন্যই অনতি বিলম্বে এই যুদ্ধ থামানো উচিত, সকল পক্ষেরই উচিত। ক্রুড অয়েলের মূল্য প্রতিদিনই বাড়ছে এবং গতকাল একদিনে 7% বেড়ে ক্রুড অয়েলের মূল্য প্রতি ব্যারেল দাঁড়িয়েছে $108। এবং এর প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন পাম্পগুলিতে লক্ষ্য করা যাবে। আগামী দিন কয়েকের মধ্যে ইতিমধ্যেই $4.15 থেকে 25 সেন্ট চুইচুই করছে। কয়েকটি স্টেটে $5 এবং কিছু কিছু স্টেটে $6 পর্যন্ত পৌঁছেছে গ্যাসের মূল্য প্রতি গ্যালন প্রতি। প্রেসিডেন্ট একটু আগে তাহের হোসেন আপনারা জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে চাকুরিচ্যুত করেছেন, দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। এবং পাম বন্ডি হতবাক তার এই প্রেসিডেন্ট ট্রাম্পের, যদিও গতকাল সুপ্রিম কোর্টে দুজনে পাশাপাশি বসেছিলেন হিয়ারিং এর সময়, বার্থ রাইট সিটিজেনশিপ, জন্মগত নাগরিকের ব্যাপারে যে শুনানি হচ্ছিল, সেখানে দুজনে উপস্থিত ছিলেন। এবং বেরিয়ে আসার সময় দুজনের ভিতরে কিছু কথাবার্তা হয়েছে, যেটা কিছু ভিডিও চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। তখনই হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে জানিয়ে দিয়েছেন তার চাকরি
সীমিত সময়ের মধ্যে চলে যাচ্ছে। এবং এরপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে রিপোর্ট এসেছে যে বামবন্ডি আপ্রাণ চেষ্টা করেছেন তার পদে কিছুদিনের জন্য হলেও থাকার জন্য, কিন্তু প্রেসিডেন্ট এটা শুনতে চাননি। প্রেসিডেন্ট আজ সকালে আনুষ্ঠানিকভাবে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল যিনি রয়েছেন তাকে এই দায়িত্ব, টড ব্ল্যাঙ্ককে এই দায়িত্ব দিয়েছেন আপাতত। তবে ধারণা করা হচ্ছে কংগ্রেস সদস্য লি জেলডিনকে, নিউ ইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য, সাবেক কংগ্রেস সদস্য লি জেলডিনকে তিনি নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে চান। তবে এই বিষয়টি এখন হোয়াইট হাউস থেকে নিশ্চিত করা হয়নি। তবে কেন পামবন্ডিকে বিদায় নিতে হলো এই ব্যাপারে একাধিক বক্তব্য শোনা যাচ্ছে বিভিন্ন বিশ্লেষকদের কাছ থেকে। প্রথমে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপিস্টিন ফাইলের ব্যাপারে পামবন্ডি যে ভূমিকা রেখেছেন তাতে মোটেও সন্তুষ্ট নন তিনি। এর পাশাপাশি আরো কিছু প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষুব্ধ ছিলেন বেশ কিছু ডেমোক্রেট দলীয় রাজনীতিবিদদের উপরে, যারা তাকে নানাভাবে হয়রানি করেছেন। তার প্রেসিডেন্টের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তাকে মামলা দিয়েছেন, সেই মামলায় তাকে আদালতে দোরগোড়ায় যাওয়া আসা করতে বাধ্য করেছেন। সেই ধরনের কয়েক ব্যক্তিকে প্রেসিডেন্ট ট্রাম্প চেয়েছিলেন প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে। অ্যাটর্নি জেনারেল ব্যবস্থা গ্রহণ করেছেন, আর নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে মামলাও ঠুকেছেন। তবে সেই মামলাগুলো অত্যন্ত দুর্বল প্রকৃতির থাকায় সেটি তেমন কার্যকর হয়নি। এর পাশাপাশি আরো কিছু কর্মকর্তার বিরুদ্ধে, ডেমোক্রেট দলীয় কর্মকর্তা এবং যারা প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের সময় প্রেসিডেন্ট ট্রাম্পের, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তখন বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, তাদের বিরুদ্ধে কিছু কার্যক্রম গ্রহণ করেছিলেন, কিন্তু সেগুলো এতটাই দুর্বল ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি নাকশ হয়েছেন অ্যাটর্নি জেনারেল পামবন্ডির উপরে, এবং এই কারণগুলি হয়তোবা তাকে সরিয়ে দেওয়ার মূল বিষয় হিসাবে দেখছেন বিশ্লেষকরা। তবে পামবন্ডির সময় যে কাজটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের শুরু থেকে তিনি করে আসছিলেন সেটি হচ্ছে যে প্রায় 23,000 ক্রিমিনাল কেস তিনি থামিয়ে রেখেছিলেন। অর্থাৎ ক্রিমিনাল কেসের ব্যাপারে অগ্রসর না হয়ে তিনি অগ্রসর হচ্ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন এজেন্ডা বাস্তবায়নের ব্যাপারে। এবং 32,000 23,000 ক্রিমিনাল কেসের কার্যক্রম স্থগিত রেখে 32,000 ইমিগ্রেশন সংক্রান্ত মামলা তিনি শুরু করেছিলেন অ্যাটর্নি জেনারেল পামবন্ডি তার অ্যাটর্নি ডিপার্টমেন্ট অফ অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে, অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে। এবং এবং জাস্টিস ডিপার্টমেন্ট এই ক্রিমিনাল প্রসিকিউশন বন্ধ করে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে অধিক গুরুত্ব দেওয়াটা অনেকের কাছে, বিশেষ করে ডেমোক্রেট দলীয় নেতৃবৃন্দের কাছে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে। প্রো পাবলিকা এই রিপোর্টটি করেছে আজকে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল ইস্টার সানডে লাঞ্চের এক অনুষ্ঠানে বলেছেন যে ফেডারেল গভর্নমেন্টের পক্ষে মেডিকেয়ার, ডে কেয়ার এবং মেডিকেডের অর্থ যোগান দেওয়া আর সম্ভব নয়, কারণ ফেডারেল গভর্নমেন্ট এখন যুদ্ধে লিপ্ত। যুদ্ধের ব্যাপারেই সেই ব্যয় সংকুলন করতে হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট। অতএব প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে এই বিষয়গুলো যেমন ডে কেয়ার, মেডিকেয়ার এবং মেডিকেড, এই বিষয়গুলো সম্পূর্ণ স্টেট কর্তৃক ফান্ডিং করা উচিত, অর্থাৎ স্টেটই এই ব্যয়গুলো বহন করা উচিত বলে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেন। এবং যদিও এর পরিপ্রেক্ষিতে তিনি মিলিটারি ব্যয় যেটি রয়েছে সেটিকে তিনি অগ্রাধিকার দিতে চান। যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্য সেবার চাইতেও, ডে কেয়ার সেবার চাইতেও তিনি সেটাকে অগ্রসর দিতে চান বলে ডেমোক্রেট নেতৃবৃন্দ তীব্র সমালোচনা করেন। যদিও এই ধরনের ব্যবস্থা গ্রহণ আদৌ সম্ভব কিনা কংগ্রেসের অনুমতি ছাড়া সে বিষয়ে নানাবিধ কথা উঠেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের ব্যবস্থা একতরফা নিতে গেলে সেটিও মামলার কবলে পড়তে পারে, এমন আশঙ্কাও করেছেন অনেকে। যুক্তরাষ্ট্রের একটি নতুন বিমানবন্দর, বিখ্যাত বিমানবন্দর, বাংলাদেশেরও এই বিমানবন্দর ব্যবহার করে থাকেন, ওয়েস্ট পাম বিচ বিমানবন্দর, পিবিআই, যেটা জিএফকে পিবিআই হিসেবে চিহ্নিত এয়ারলাইন কোডে, সেই পাম বিচ এয়ারপোর্টকে নামকরণ করা হয়েছে নতুনভাবে ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এটি আগামী জুলাই থেকে কার্যকর করা হবে। দিন কয়েক আগে আপনাদের জানিয়েছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল ভবন, ফেডারেল স্থাপনা কে তার নামে
নামকরণ করতে যে আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন স্টেটের রিপাবলিকান দলীয় সমর্থকরা এবং রিপাবলিকান দলীয় কর্মকর্তারা, গভর্নর থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সেই আগ্রহ বাস্তবায়নে কাজ শুরু করেছেন, যেটি প্রথম শুরু করলেন ফ্লোরিডার গভর্নর রন ডি স্যান্টিস। আর তিনি পাম বিচ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে নামকরণ করেছেন এবং আগামী জুলাই থেকে এটি পূর্ণাঙ্গ ট্রাম্প ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবে কার্যক্রম শুরু করবে। আহ, আরেকটা বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক থেকে নির্বাচিত বহুল আলোচিত কংগ্রেস সদস্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ওকাসিও কর্টেজ, তিনি বলেছেন যে তিনি ইসরায়েলকে প্রদত্ত সব ধরনের সাহায্য প্রদানের বিরোধিতা করবেন। সেটি সামরিক সাহায্য হতে পারে, বেসামরিক সাহায্য হতে পারে, সব ধরনের সাহায্য প্রদানের ক্ষেত্রে ওকাসিও কর্টেজ বিরোধিতা করবেন ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য প্রদানের ব্যাপারে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, ইকোনমি ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির একটি সূচক হিসেবে পরিচিত মর্টগেজের হার, এবং মর্টগেজের হার ইরান অভিযান চালানোর শুরু পর থেকেই মর্টগেজের হার দ্রুত বাড়তে শুরু করছে। প্রায় প্রতিদিনই মর্টগেজের হার সামান্য হারে বাড়তে বাড়তে এখন বর্তমানে মর্টগেজের হার এক সপ্তাহে বেড়ে সেটি দাঁড়িয়েছে 30 বছর ফিক্সড মর্টগেজ রেট হচ্ছে 6.46%, যেটি এক সপ্তাহ আগে ছিল 6.38%। ফ্রেডি ম্যাক এই তথ্যটি আজকে দিয়েছে। আমদানির প্রথম 100 দিন অতিবাহিত হয়েছে ইতিমধ্যেই, এবং তাতে দেখা যাচ্ছে আজকে গতকাল পুলিশ কমিশনার নিউ ইয়র্ক সিটির শান্তি শৃঙ্খলার বিষয়ে একটি রিপোর্ট দিয়েছেন, যদিও সেদিনই গতকালই একটি 7 বছরের শিশুকে প্রাণ হারাতে হলো গুলিবিদ্ধ হয়ে ব্রুকলিনের রাস্তায়। জেসিকা টেস পুলিশ কমিশনার বলেছেন যে গত 3 মাসে নিউ ইয়র্ক সিটিতে বড় বড় অপরাধগুলোর হার কমে গিয়েছে তুলনামূলকভাবে এর আগের 3 মাসের তুলনায়। এবং তিনি বলেছেন যে হেড ক্রাইম যদিও বেড়েছে এবং হেড ক্রাইমের রিপোর্টিং এর ব্যাপারে মেয়র মামদানি এবং তার মধ্যে কিছুটা মতভেদ রয়েছে, তবেও হেড ক্রাইম রিপোর্টিং এর ব্যাপারে দুইটি ধারা অনুসরণ করা হবে। একটি প্রকৃত হেড ক্রাইম, আরেকটি অনুমান ভিত্তিক হেড ক্রাইম, যেটি হেড ক্রাইম হিসাবে সন্দেহ করা হচ্ছে। এই দুই ধরনের হেড ক্রাইমের রিপোর্টিং এ করা হবে আগামী দিনগুলোতে। তবে টিশ আরো জানিয়েছেন যে নিউ ইয়র্ক সিটির মার্ডারের হার, অর্থাৎ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গত 3 মাসে 54টি নিউ ইয়র্ক সিটিতে 54টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেটাকে আমরা মার্ডার বলে থাকি, এবং সেটি কোনো কোয়ার্টারে এত কম আর কখনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি নিউ ইয়র্ক সিটিতে। ফার্স্ট কোয়ার্টার রেকর্ড হিসাবে সেটি চিহ্নিত করেছেন। তবে শুটিং ইনসিডেন্ট, গুলিবর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় সমান রয়েছে 139টি। গত বছরও এই সময় 139টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক শহরও এই মাসেও সেটি একই সংখ্যার ঘটনা ঘটেছে। তবে গত বছর আরেকটি বিষয় যেটি বলেছেন যে মারাত্মক অপরাধের হার কমেছে সিটি ওয়াইড 5.3% গত বছরের একই সময় তুলনায় 2025 সালের একই সময় তুলনায়। তবে 1421টি অপরাধের ঘটনা কম লিপিবদ্ধ হয়েছে এই সময়টাতে। 9.4% কমে গিয়েছে শুধুমাত্র ব্রঙ্কসে মারাত্মক অপরাধের ঘটনা। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো নাজমুল হাসান, আপনি যেটা বললেন যে মেয়র মামদানির সাথে পুলিশ কমিশনার যে মত পার্থক্য, বাট আজকে পলিটিকো যে রিপোর্ট করেছে যে স্পিকারের সাথে ওনার সম্পর্ক খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সো এটার কনসিকুয়েন্স কী হতে পারে বলে মনে হয় আপনার কাছে? এক ধরনের অচল অবস্থার সৃষ্টি হবে, কারণ প্রথম সমস্যাটা দেখা দেবে বাজেট পাস করা নিয়ে, এবং এই বাজেটের ব্যাপারে মেয়র মামদানির যে বিষয়গুলো আছে সেগুলির সাথে সিটি কাউন্সিলের অনেক সদস্য দ্বিমত পোষণ করতে শুরু করেছেন ইতিমধ্যেই। আমাদের অ্যাটর্নি জেনারেলকে ট্রাম্প সাহেব এত আদর করে, এত স্নেহ করে, একদম ব্লন্ডি অ্যাটর্নি জেনারেল তাকে চুজ করলেন এবং হঠাৎ করে আবার নক আউট করে দিলেন, কারণ কি? একটাই ঘটনা হচ্ছে, মাত্র 2 সপ্তাহের ব্যবধানে 2জন মহিলা ক্যাবিনেট সদস্যকে সরিয়ে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। একজন তো দেখতে সুন্দরী, আর দুজনই দেখতে সুন্দরী, এবং উনি তো সুন্দর। ওই বিষয়ে আমরা না গিয়ে
আমরা তাদের পারফরমেন্সের কথা বলি, এবং জি দুইজনেই, হ্যাঁ, একজন তো ক্রিস্টিন নইম তো এক ধরনের স্ক্যান্ডালে জড়িয়ে পড়েছেন, তিনি প্রাইভেসি আশা করেছেন সকল মিডিয়ার কাছ থেকে। অতএব যেহেতু তিনি সেটা আশা করেছেন, তার ব্যাপারে আলোচনা না করাটাই আমি মনে করি শ্রেয়। তো আরেকটি বিষয় যেটি পামবন্ডির ব্যাপারে যেটি বলা হয়েছে, একটু আগে আমি বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে মূলত যে জন্য অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিলেন, সে দুটো কাজের কোনোটাই তিনি তেমন ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের সন্তুষ্টি অর্জন করতে পারেননি। ট্রাম্পের সন্তুষ্টি অর্জনের জন্য কি করতে হবে, মানে হুক ওনাকে স্যাটিসফাই করতে পারবে কে, লোকটা কে আছে কেউ না আমার ওনাকে জানা নেই, যে, আমার জানা নেই। কারণ ওনার আজকে যে বন্ধু কালকে হঠাৎ করে দেখা যায় সকালে বন্ধু বিকালেই শেষ, এই অবস্থার মধ্যে চলে। তা উনি তো আবার ওই যে বেডরুমে বসে সারা রাত আপনার টিভি দেখেন, তারপরে আপনার ফ্রেঞ্চ ফ্রাই এবং ওই যে ম্যাকডোনাল্ড খান, কোক খেতে হয় রেগুলার। সো আপনি জানেন এটা অনেক ঘটনা ঘটে। শুনেন তাহের জি সাহেব, জি আমেরিকার মতো দেশে নানা সমস্যা, একজন প্রেসিডেন্ট তার জি পছন্দের মানুষকে নেবেন। একজন প্রেসিডেন্ট সন্তুষ্ট হয়ে যাওয়া মানে নাগরিকদের সমস্ত অধিকার সংরক্ষিত হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এই তাড়না একজন প্রেসিডেন্ট কখনই সন্তুষ্ট হতে পারেন না। জি তার সন্তুষ্টির জন্য একজন অ্যাটর্নি জেনারেল হবেন, এবং এই ন্যায় বিচার নিশ্চিত করা, যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করা, এবং যে কাজে তাকে নেওয়া হয়েছে প্রেসিডেন্টের সন্তুষ্টিতেই তিনি কাজ করবেন। এই কাজটা তিনি করতে পারেন নাই, তাকে সসম্মানে বিদায় করা হয়েছে। এবং বিদায়ের বেলায় প্রেসিডেন্ট কি বলেছেন যে এই পাম মন্ডি একজন, শি ইজ এ গ্রেট প্যাট্রিয়ট। সো গ্রেট তারপরে প্যাট্রিয়ট আবার তাকে তারপরে বিদায় করে দেন, এই এটা তারপরে বলার আর মানে একটি কি? ভালো কাউকে নেওয়া হবে এবং দেশের না মঙ্গলের জন্য। বুঝলাম আপনার এই এটা ব্যাপারে শুনেন, এইগুলা এইসব কথার কোনো মানে নাই। আপনি একদিকে বলেন সি ইজ এ গ্রেট পারসন, সি ইজ এ গ্রেট লিডার, আবার তাকে চাকরি থেকে আপনি নক আউট করে দিচ্ছেন। তো এটা বলার কোনো মানে আছে এটার? ওকে, তো আরেকজন ভালো লোক নেওয়া হবে এখানে। এখানে তো আপনার আপত্তির কিছু তো নাই। মানে এখানে আপনার আমার অসুবিধাটা কি? না আপনার মানে আমার অসুবিধা আর কি আছে এইখানে, আমি তো কিছু বুঝতে মানে পারলাম আমাদের না। জনগণেরই বলতেছি, আমাদের জনগণের অসুবিধা কি? প্রেসিডেন্ট উইল চুজ, তিনি যেটা মনে না করবেন যাকে আমাদের কোনো দিয়ে ভালো অসুবিধা কাজ নেই, বাট হবে রাষ্ট্রের। উই আর এনজয়িং দ্য হ্যান্ডলিং অফ দি ক্যাবিনেট। ভেরি গুড। ওকে, আপনারা এনজয় করার জন্য যদি প্রেসিডেন্ট কিছু করে থাকেন, এটাও তো খারাপ কিছু না। জি অন্তত আপনাকে দুঃখ দিচ্ছেন না, অন্তত আপনাকে কষ্ট দিচ্ছেন না। আচ্ছা, যুদ্ধ নিয়ে একটু কথা বলি। যাক, আমার কষ্ট হচ্ছে ওইসব জায়গায় যে ওনার সিদ্ধান্তের, ব্যাপক সিদ্ধান্তের কারণে বিভিন্ন জায়গায় মানুষ, আন্তর্জাতিক সম্প্রদায়, যুক্তরাষ্ট্র, সব জায়গাতে আমাদের প্রবলেম হচ্ছে। আমাদের সাথে আছেন ডক্টর নির্ঝর সাকিব। ডক্টর নির্ঝর সাকিব, অনেকদিন পরে আপনাকে পেলাম এবং অভিনন্দন। সো আজকে তো অনেক কিছু জানতে চাই আমরা। প্রথমে হলো যে মধ্যপ্রাচ্য যুদ্ধ, বিশেষ ইরান যুদ্ধের নেপথ্যের কারণটি কি? যদিও বলা হচ্ছে যে আণবিক, বাট আপনি যেহেতু ইন্টারন্যাশনাল অ্যানালিস্ট, সাবজেক্ট অ্যানালিস্ট, আপনি বিশ্লেষণ করেন, সুতরাং আপনাকে জানতে চাই যে আসল কারণটি কি, কিভাবে যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধের পরিণতি কী হবে আমরা জানি না এখনও। যুদ্ধের পরে পরিণতি, এবং এই পরিণতির পরে মধ্যপ্রাচ্যের অবস্থা কী হবে, এই বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। আপনার কাছ থেকে জানতে চাই, হোয়াট ইজ ইয়ার অ্যানালাইসিস? ধন্যবাদ তাহের ভাই। দেখেন, আমরা আসলে যারা পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর বা অ্যানালিস্ট, তারা তো আসলে ফরচুন টেলার না। সো আমরা ভবিষ্যৎ বলতে পারবো না, আমাদের কাছে কোনো ক্লাসিফাইড ইনফরমেশনও নাই যে আসল কারণ আমরা সেইভাবে বলতে পারবো, ইন্টেলিজেন্স যেভাবে বলতে পারে। কিন্তু আমরা যেটা পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন, সেটার ভিত্তিতে বলতে চাইলে অবশ্যই সেক্রেটারি রুবিও ওই ঘটনার একদম পরপরই কিন্তু তিনি বলে দিয়েছিলেন একরকম, পরবর্তীতে যাতে তার একরকম দায়মুক্তি থাকে, সেই জায়গা থেকে হোক বা যে কোনো ক্যালকুলেশন থেকেই হোক, তিনি কিন্তু আসলে বলে দিয়েছিলেন যে ইসরায়েল ফোর্সড আওয়ার হ্যান্ডস। আমরা যদি ওই সময় অ্যাটাক না করতাম, তাহলে আমাদেরকে আসলে আমাদের বেজ উড হ্যাভ বিন অ্যাটাকড এনিওয়েজ। সো আমরা তাদের সাথে আসলে গিয়েছি। তো সেই জায়গা থেকে দেখলে, এবং আপনি যদি দেখেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের যে বেজ, মাগা বেজ, তাদের যত রকমের ইনফ্লুয়েন্সার আমেরিকাতে আছে, ইউ নেম ইট, মেগান কেলি থেকে শুরু করে টাকার কার্সন, স্টিভ ব্যানন থেকে শুরু করে কেন্ডেন্স ওয়েন্থ, জো রোগান, শেষে তার অ্যাপয়েন্টেড সর্বোচ্চ লেভেলের সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া জো কেন্টের মতো লোক পদত্যাগী করে বসলেন এবং বললেন যে আই ক্যান্ট অ্যালাউ ইন গুড কনসান্স মাই সানস অ্যান্ড ডটার্স টু বি সেন্ট অফ টু দিস ওয়ার, যেটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে না।
সো এই স্ট্যান্ড অফ থিঙ্কিং তো ইভেন উইদিন দ্য মাগা মুভমেন্ট আছে এবং রিপাবলিকান পার্টির মধ্যে আছে, বিশেষ করে যারা এন্টি ওয়ার, যারা আইসোলেশনিস্ট, যেমন থমাস মেসি এবং যারা লিবার্টি ককাস উইদিন দ্য রিপাবলিকান পার্টি, তাদের দিক থেকে তো এটা বারবারই বলা হচ্ছে যে এটা আসলে নট ইন দ্য ইন্টারেস্ট অফ আমেরিকা, ইটস ইন দ্য ইন্টারেস্ট অফ ইসরায়েল। এবং আমেরিকা ফার্স্ট কোনো অ্যাডমিনিস্ট্রেশন এই যুদ্ধে জড়ানোর কোনো কারণে এটা একটা ইসরায়েল ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হতে পারে। সো টু অ্যান্সার ইউর ফার্স্ট কোয়েশ্চেন যে যুদ্ধের আসল কারণ কি, এটা একটা সাইড অবশ্যই মনে করে যে যুদ্ধের আসল কারণ হচ্ছে ইসরায়েলের ইন্টারেস্ট সার্ভ করা। কিন্তু যুদ্ধের পরিস্থিতি এখন কি, এটা যদি বলি তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে নিঃসন্দেহে আমেরিকা এবং ইসরায়েল তারা একটা ট্রিমেন্ডাস ট্যাকটিক্যাল সাকসেস পেয়েছে। অর্থাৎ তারা খুব ট্যাকটিক্যাল লেভেলে, যেটা কি আসলে সর্বোচ্চ রকমের শক্তি ব্যবহার করে বিভিন্ন রকম বোম্বিং দিয়ে এক রকমের ওভার পাওয়ার করার চেষ্টা করেছে ইরানকে। কিন্তু এইটাকে স্ট্র্যাটেজিক ডিফিটও বলা যায় এই দিক থেকে যে তারা যতগুলি অবজেক্টিভের কথা বলেছে তার কোনোটাই কিন্তু আমরা পূর্ণ হতে দেখিনি। বরং ইরান এখন পুরা বিশ্ব ইকোনমিটাকে হোস্টেজ সিচুয়েশনে নিয়ে গিয়েছে এবং তার হাতে অনেক রকমের কার্ডস কিন্তু আছে। তিনি এখনও রেড সি বন্ধ করেনি, জাস্ট স্ট্রেইট অফ হরমুজটা বন্ধ করেছে। আরও অনেক রকমের কার্ড ইরানের পকেটে কিন্তু এখনও আছে, যেমন হচ্ছে ডিস্যালিনেশন প্ল্যান্টগুলো এই গালফ দেশগুলোর হচ্ছে প্রাণভোমরা। যদি ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোতে অ্যাটাক করা হয় তাহলে কিন্তু জাস্ট 2 সপ্তাহের মধ্যে ওই দেশের মানুষগুলা জাস্ট পানির অভাবে মানে মৃত্যুর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে যদি বাইরে থেকে পানি না আনা যায়। সো এরকম আরও অনেক কার্ড এখনও ইরানের হাতে আছে। এবং বিশেষ করে আমি যে রিয়েলিটির কথা না বললেই না, সেটা হচ্ছে যে যুদ্ধের আগে যদি আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, ইরান মাত্র 4% অফ এন্টায়ার ওয়ার্ল্ড অয়েল এটা নিয়ন্ত্রণ করত, অর্থাৎ প্রোডাকশন এবং সেল করতে পারত স্যাংশনের কারণে এবং অন্যান্য কারণে। 1 মাস পরে এসে পৃথিবীর তেল সরবরাহের 20% সরাসরি কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু ইরানের এখন চলে এসেছে। এবং এই 20%কে যদি আপনি পার্সপেক্টিভে রাখেন তাহলে দেখবেন যে আমেরিকা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় অয়েল প্রডিউসার, সে মাত্র 16% প্রডিউস করে। রাশিয়া সেকেন্ড, সে 11% করে। সৌদি আরবিয়া 10% করে। কিন্তু ইরান নিজে কম প্রোডাকশন করলেও তার কন্ট্রোল কিন্তু 20%-এর উপরে সারা পৃথিবীর অয়েল ফ্লোর। সুতরাং এটা এখন মানে ইরান নিঃসন্দেহে একটা অয়েল পরাশক্তি হয়ে গেছে এবং বিভিন্ন দেশ ইরানের কাছে নেগোশিয়েট করার চেষ্টা করছে এবং হয়তো আরও করবে। এখন হয়তো আমেরিকার ভয়ে অতটা করতে পারছে না, কিন্তু সামনে আরও করবে। এবং এটা যদি চলতে থাকে তা সেটার পরিণতি দাঁড়াবে যে প্রতি বছরে ইরান আসলে প্রায় $1000 কোটি মতো শুধু শুল্ক আয় থেকে, এই খাত থেকে কিন্তু আয় করতে পারে, যেটার মানে দাঁড়াবে যে প্রায় $100 বিলিয়ন মতো তারা মিলিটারি স্পেন্ডিং করতে পারবে। সুতরাং এই পরিস্থিতিতে ইরানের কোনো ইনসেন্টিভ নাই এই যুদ্ধটা শেষ করার। ইরান আগের চাইতে অনেক বেশি পাওয়ারফুল অবস্থায় আছে ইন্টারন্যাশনাল জায়গায় দেখলে, এবং আপনি যতই বোমা মারেন এই স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করতে কিন্তু বেশি কিছু লাগবে না। ছোট্ট একটা $30,000 শাহেদ ড্রোন ইনাফ একটা বড় অয়েল ট্যাঙ্কারকে ধসিয়ে দেওয়ার জন্য বা আগুন লাগিয়ে দেওয়ার জন্য। সো এই সমস্ত বিবেচনায় ইরানের কোনো ইনসেন্টিভ নাই এই যুদ্ধ শেষ করার। অন্যদিকে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প এখান থেকে গতকালকে যে স্পিচ দিলেন সেখানে তিনি নতুন কোনো কিছুই বলেননি যেটা থেকে মনে হয় যে আসলে যুদ্ধ শেষ হবে। এবং একই সাথে আমরা দেখছি প্রচুর সেনা, আমেরিকান সেনা ডিপ্লয়েড হচ্ছে, বিভিন্ন রকম হার্ডওয়্যার আমরা দেখছি এখান থেকে ওখানে শিফট হচ্ছে। সো সব মিলিয়ে আমি দেখি না যে এই যুদ্ধ সহসাই শেষ হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে অন্তত আছে। আপনার আপনার কি মনে হয়? সম্ভাবনা তো নাই বুঝলাম, বাট এতে অ্যাচিভমেন্টটা কী হবে? মানে যুক্তরাষ্ট্রের অ্যাচিভমেন্টটা কী হবে, ইরানের অ্যাচিভমেন্ট কী হবে, মিডল ইস্টের অন্য দেশ যারা আছে যারা সহযোগিতা করছে এই যুদ্ধকে চালিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত,
কুয়েত, কাতার, এদের অ্যাচিভমেন্টটা কি হবে? আমেরিকার অ্যাচিভমেন্টের জায়গায় যদি আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে বলি, আমি আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় পজিটিভ কোনো কিছু অ্যাচিভ হওয়ার তো আমি দেখি না, উপরন্তু অনেক 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 নেগেটিভ আমরা অলরেডি দেখতে পাচ্ছি। আমরা গ্যাস স্টেশনে গেলেই দেখতে পাচ্ছি যে $4 মতো যখন গ্যালন হয়ে গেছে, সেটার একটা ডিরেক্ট ইম্প্যাক্ট মিড টার্ম ইলেকশনে পড়ার সম্ভাবনা আছে। কিন্তু যেটা হয় যে এম্পায়ারগুলো যখন অনেক বড় হয়ে যায়, তখন তাদের যে হিউব্রিস থাকে, অর্থাৎ অহংকার থাকে, সেটার জায়গায় তারা আসলে বুঝতে পারে না যে কখন থামতে হয়। এবং প্রেসিডেন্ট ট্রাম্প, যেটা তার স্বভাব, যে কোনো একটা কিছুতে ব্যাক অফ করার জন্য ভিক্টরি ক্লেম করে চলে আসা, সেটা করার সুযোগ তার এখনও ছিল। কিন্তু তিনি সম্ভবত তার আশেপাশে যারা আছেন তাদের অ্যাডভাইস এবং তার যে ওই আগে যেটা বলছিলাম অহংকার, সেটার কারণে তিনি এই অফ র্যাম্পটা নিতে পারছেন না। তো যুদ্ধটা যতদিন তিনি ড্র্যাগ করবেন, ততই আমেরিকান ন্যাশনাল ইন্টারেস্ট ক্ষুণ্ণ হতে থাকবে। শুধু এই ডিরেক্ট এই ওয়ার কেন্দ্রিক না, বরং সারা পৃথিবীর জায়গায়। দেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে যাদের তেল দরকার হরমুজ থেকে তারা নিজেরা নিয়ে নিক, আমরা কিছু করব না। এই কথা যদি উনি বলেন, তাহলে এই যে যেই দেশগুলো আমেরিকার অ্যালায়েন্স সিস্টেমের উপর নির্ভরশীল, এতদিন ধরে আমেরিকাকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে আসছে শুধুমাত্র প্রতিরক্ষার জন্য, তারা এটার থেকে সিগন্যাল এটাই নিবে যে আমেরিকা এতদিন যে বিশ্ব মোড়ল হওয়ার মতো একটা পজিশনে নিজেকে ক্লেম করত, সেই অবস্থায় আমেরিকা নাই। তো এটা যখন তারা বুঝবে, তখন তারা কিন্তু এই যে নতুন সমীকরণ পৃথিবীতে, সেটার আলোকে নিজেদের স্ট্র্যাটেজিকে রিভাইজ করবে। আপনি যেরকম বলছেন গালফ দেশগুলোর কথা, তারা প্রতিটা মিনিটে বুঝতে পারছে যে তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের তেল উৎপাদনের ক্ষমতা, তাদের মিলিটারি সক্ষমতা, এই সমস্ত কিছু তো একদম ডে বাই ডে ধ্বংস হচ্ছে। এবং তারা যেই কারণে আমেরিকান বেসগুলো ওখানে অনুমতি দিয়েছিল, সেটার প্রধান কারণ ছিল তাদের নিজেদের সিকিউরিটি। এই যুদ্ধে তারা দেখলো যে আমেরিকা তাদের নিজের মিলিটারি বেস রক্ষা করা বাদ দিয়ে সেই দেশগুলো থেকে বিভিন্ন রকমের ডিফেন্স সরঞ্জাম বরং ইসরায়েলে সরিয়ে নিল। তো এটাই যদি পরিস্থিতি হয় যে আমেরিকা তার নিজের সৈন্যদেরকে নিজের বেইজে রক্ষা করতে পারছে না এবং বিভিন্ন সিভিলিয়ান হোটেলে রাখতে হচ্ছে, এবং সেখান থেকে ক্যাজুয়ালিটি ইনফরমেশন আমেরিকান মিডিয়াতে আসছে, সো সেই জায়গা থেকে এই গালফ দেশগুলোও কিন্তু এই নতুন সমীকরণটাকে বুঝতে পারবে যে আমেরিকার ব্যাপারে তাদের যে প্রত্যাশা ছিল সেটা আসলে কতটা আমেরিকা পূরণ করতে পারবে, সেই ব্যাপারে একটা নতুন রকমের বিবেচনায় তারা অলরেডি চলে এসেছে। সো এই সব কিছু মিলিয়ে আমার যেটা মনে হয়, ওভারঅল গ্লোবাল সিনারিওতে যে একটা মাল্টিপোলার অ্যালাইনমেন্ট আমরা অনেক দিন ধরে শুনছিলাম, দ্যাটস অলরেডি হিয়ার। এবং ইরান এই 1 মাসে তার যে বিপুল পরিমাণ শক্তিমত্তা এই মুহূর্তে জানান দিচ্ছে, ডিসপাইট হ্যাভিং রেক্ট ইনসাইড ডোমেস্টিকলি, বাট ইন্টারন্যাশনালি এই যে দেখেন দেশগুলো তার সাথে নেগোশিয়েট করার চেষ্টা করছে, ধর্ণা দিচ্ছে এবং আরও দিবে সামনে যদি যুদ্ধ ড্র্যাগ করে। এটা একটা খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট অফ দিস ওয়ার। হোয়াট অ্যাবাউট দি ইউরোপ? ইউরোপের যে ডেভেলপমেন্ট, ইউরোপের যে রেসপন্স, এটাকে কিভাবে দেখছেন আপনি? এটা এগেইন খুবই ইন্টারেস্টিং। ইউরোপিয়ানরা হচ্ছে হিস্টোরিক্যালি সবচেয়ে প্রো গ্লোবালিস্ট। দে বিলিভড ইন দিস ইন্টারন্যাশনাল অর্ডার, লিবারাল ইন্টারন্যাশনাল অর্ডার। তারা মনে করেছিল একটা রুলস বেসড অর্ডার সম্ভব এবং ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে গিয়ে এক রকমের সুপ্রা ন্যাশনাল ইন্টিগ্রেশন করা সম্ভব, এবং সেখানে তারা ইইউ এর মতো ইনস্টিটিউশনগুলোকে প্রাধান্য দিয়েছিল ওভার ন্যাশনাল ইন্টারেস্ট। আপনি যদি জাস্ট 24 ঘন্টার মধ্যে ইউকের প্রাইম মিনিস্টারের স্পিচ শুনেন, তাহলে তিনি বলছেন যে দিস ইজ নট আওয়ার ওয়ার, আমাদেরকে রক্ষা করতে হবে আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট। দিস ইজ সো ফ্যাসিনেটিং কামিং আউট অফ অ্যান ইউরোপিয়ান লিডার লাইক দ্য প্রাইম মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম। এটার মানে হচ্ছে দ্য লিবারাল ইন্টারন্যাশনাল অর্ডার ইজ ডেড, এবং ইউরোপ যে একদম প্রকাশ্যে বলছে এটা আমাদের ওয়ার না। ফ্রান্স ইসরায়েলকে এরিয়াল স্পেস ডিনাই করেছে। স্পেন প্রথম থেকেই মানে রাজি ছিল না এবং তাদের একটা লেফটিস্ট গভর্নমেন্ট। ইটালি তাদের সাথে জয়েন করেছে, এবং সর্বোপরি ট্রাম্পকে যে হতাশ করেছে তার নেটো অ্যালাইরা, এই স্ট্রেট অফ হরমুজ বলেন অথবা ইরান ওয়ারে সরাসরি যুক্ত হওয়া নিয়ে বলেন, সেখানে যুক্ত হওয়ার দিক থেকে তারা যে একদম প্রকাশ্যভাবে তারা যে ডিসএগ্রিমেন্টটা শো করেছেন, সেটা দেখাচ্ছে যে এই ইউরোপিয়ান ফ্রন্ট
সেটা কিন্তু আমেরিকার হাতছাড়া হয়ে গেছে আমি মনে করি। এবং তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছে যে এই যুদ্ধে জড়িয়ে আমেরিকা যেই একটা ট্র্যাপে পড়েছে, সেটাতে পড়ায় তাদের কোনো ন্যাশনাল ইন্টারেস্ট তারা দেখতে পাচ্ছে না। এবং এটাই কারণ, যে কারণে ট্রাম্পের সাথে ইউরোপিয়ান লিডারদের একটা প্রকাশ্য রিফট আমরা দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন করতে চাই, এরপরে আমি ইব্রাহিম চৌধুরী আপনার কাছে আসবো যে সৌদি আরব হচ্ছে মিডল ইস্টের, আপনি জানেন যে সারা ওয়ার্ল্ডেরই একটা সেন্টার অ্যাটেনশন বিকজ অফ আপনার হোলি প্লেস, তেল, অ্যান্ড দেন দেয়ার আপনার সৌদি কিংডম সব মিলিয়ে সৌদি আরবের যে বর্তমান শাসক, এই শাসক যদি বুঝতে চাই সৌদি আরবের আসলে what kind of philosophy they have. It is a Islamic philosophy, secular philosophy, সুবিধাবাদী philosophy, না আপনার সেকুলার, মানে what is their philosophy, country philosophy? রাইট। সো সৌদি আরবের ফিলোসফিক্যাল পজিশনে একটা ট্রান্সফরমেশন আমরা দেখতে পেয়েছি মোহাম্মদ বিন সালমান যখন ক্ষমতায় আসেন তার পর থেকে। তিনি আসা মাত্রই যেটা করলেন সেটা হচ্ছে যে ট্র্যাডিশনালি সৌদি আরবে যে সালাফি। আমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এক মিনিট। আশরাফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আশরাফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার আপনার আওয়াজ আমরা শুনতে পাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আপনার ভিডিও দেখতে পাচ্ছি, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? আপনার নেটওয়ার্ক খুব উইক, আপনাকে আবার জয়েন করতে হবে, আবার নতুন করে জয়েন করতে হবে। নেটওয়ার্ক, আপনার নেট খুব দুর্বল, আমরা শুনতে পাচ্ছি না আপনার কথা। জি, আমরা ওনার কথা শুনে আপনি আবার নতুন করে জয়েন করেন একটু। জি সাকিব ভাই। জি, মোহাম্মদ বিন সালমান যখন একরকমের প্যালেস কু করে ক্ষমতা নিলেন, তখন থেকে তিনি একটা চেষ্টা করছিলেন, সেটা হচ্ছে যে সৌদি আরবের যে ওয়াহাবি সালাফি একরকমের থিওলজিক্যাল পজিশন ছিল সেখান থেকে বের হয়ে আসার। এবং তিনি অনেকগুলো খুব স্ট্রং রিফর্ম নেওয়ার চেষ্টা করলেন ওই সময়ে, ইকোনমিক রিফর্ম, মিলিটারিস্টিক রিফর্ম, ইয়েমেনে বোম্বিং করার মধ্য দিয়ে, এবং একই সাথে ইন্টারনালি রিলিজিয়াস একরকমের লিবারালাইজেশনের চেষ্টা তিনি করেছিলেন, একরকমের ব্র্যান্ডিং করার জন্য, যে একরকমের উদারীকরণ তিনি করবেন। তো সেটা সেটা তার জায়গায় ছিল, কিন্তু তার যে মেইন ড্রিমটা ছিল এই জিনিসগুলো করার পেছনে মেইন যে ড্রিম, যে তিনি সৌদি আরবকে একরকমের, বেসিক্যালি উনি রিয়াদকে দুবাই বানাতে চাচ্ছিলেন, আরেকটা নেক্সট দুবাই, যে কারণে তিনি নিয়ম নামের একটা ফিউচারিস্টিক সিটি বানিয়েছিলেন, খুব ছোট্ট এবং খুব টেক হেভি। সো সেই জায়গা থেকে তিনি এগুলো চেষ্টা করছিলেন। কিন্তু এই ওয়ারটা এসে যেটা করলো, সেটা প্রথমে যেরকম দুবাইয়ের যে ড্রিম, দুবাইয়ের যে ব্র্যান্ড, যেটার মূল কথা ছিল হচ্ছে স্টেবিলিটি এবং ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টমেন্ট সেটার রক্ষা, আপনি যেই সোর্স থেকেই আনেন, সেই যে দুবাইয়ের যে ব্র্যান্ড, সেটা যেরকম মানে রাতারাতি ধূলিসাৎ হয়ে গেছে। আমি গ্যারান্টি দিচ্ছি যে নেক্সট 10 বছরে 15 বছরে আমি মনে করি না নতুন কোনো বিলিয়নিয়ার ইন্ট্রিনজিক্যালি তার নিজের ইন্টারেস্টের কথা চিন্তা করে দুবাইতে যাবে ইনভেস্ট করতে। ঠিক একইভাবে রিয়াদের যে ড্রিমটা নতুন দুবাই হওয়ার, সেটাও কিন্তু ধূলিসাৎ হয়ে গেল। সুতরাং তার আইডিওলজি যাই হোক, তিনি ফাইনালি যেটা চাচ্ছিলেন যে তার কিংডমটাকে একটা মডার্ন একটা নেশন স্টেট হিসেবে রূপান্তর ঘটাতে, সেখানে তিনি ওভার এনট্যাঙ্গলমেন্টের কারণে হোক অথবা এই এসকেলেশন ট্র্যাপের কারণে হোক, যে উনি সিকিউরিটি ম্যাক্সিমাইজ করার জন্য অ্যালায়েন্স ডেকে নিয়ে এসেছিলেন, কিন্তু সেই অ্যালায়েন্সটাই কাল হলো হচ্ছে তার উন্নতির। আমি মনে করি যে দিস ইজ গন। ইরান একা ডুববে না। ইরানের ফিলোসফিটা এই জায়গায় যে ইরানের ব্যাপারটা হচ্ছে ব্যাঙের আবার সর্দি, আমাকে তো বোম মারবেই, শুধু আমাকে যদি বোম মারে আমি অন্যদের সবার লাইফ হেল করে ফেলবো, এটা হচ্ছে ইরানের ফিলোসফি। তো সেই কারণে আমি সৌদি আরবের ভবিষ্যৎটা ওই দুবাইয়ের মতো দেখি আপাতত আর কি। থ্যাংক ইউ। ইব্রাহিম চৌধুরী, এনি কোয়েশ্চেন? চমৎকার সাকিব যেটা বলেছেন, এবং এই বিশ্লেষণের সাথে মানে খুবই মানে আমরা জানি, কিন্তু আমরা নিষ্ঠুর সত্য হচ্ছে যে এবার ট্রাম্পের মাধ্যমে আমরা আমাদের ইউরোপের তথাকথিত বন্ধুদের আমেরিকা ভালো করে চিনতে পারলো। আমেরিকা যে কারো বন্ধু না, এটা বিপদে পড়ে এবার বেশ মূল্য দিয়ে এটা জানতে হলো। এবং এই
ইরান ওয়ারের পরে বিশ্ব ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হবে। এটা সাকিবের বক্তব্যে যেটা আসলো, আমরা এটা মনে করি। এটা কোন দিকে যাবে আমরা এটা জানি না, বাট উই আর ফেসিং এ নিউ ওয়ার্ল্ড। এবং এই নিউ ওয়ার্ল্ডের প্রবর্তক অনুঘটক হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামকে মনে রাখতে হবে আমাদের। আচ্ছা, এটা আপনি আপনার মনে রাখেন, সবার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমি তো চাপাই না, আমি জাস্ট মেড এ কমেন্ট। আপনি মনে রাখেন, উই রেসপেক্ট ইউর অপিনিয়ন, বাট That's আপনি fine, আমার that's উপর fine. চাপানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু আমি ইব্রাহিম মানব ভাই, কি এই নিউ ওয়ার্ল্ড অর্ডারটা হতে পারে মেবি অ্যাট দ্য কস্ট অফ আমেরিকা বিং ডিমোটেড ফ্রম আ সুপার পাওয়ার। দ্যাটস এ রিয়েল পসিবিলিটি, দ্যাটস রিয়েলি দ্য ট্র্যাজেডি আর কি। ইট ইজ এ পসিবিলিটি। আর দেখা যাবে যে কোনো বন্ধু ছাড়াই আমেরিকা একা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দুইদিকেই সম্ভাবনা, আশঙ্কা দুইটাই আছে। আরেকটা জিনিস জানতে চাই যে যদি ধরেন এই যুদ্ধের যেভাবে হোক শেষ হবে, শেষ হলে হোয়াট উড বি দ্য সিনারি অফ দি মিডল ইস্ট, লাইক সৌদি আরব বলেন, ইরান বলেন, সে আবার ট্রাম্প যদি উইন করেন, চেহারাটা কেমন হবে আপনার মিডল ইস্টের? যদি এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যাকআপ করে, তাহলে কি হবে সিনারিও আপনার মিডল ইস্টের? দেখেন, আমি যেটা মনে করি যে ইরান এখন যে অবস্থায় গিয়ে পৌঁছেছে সেটার ব্যাপারে আমার কথা আপনার গ্রহণ করার প্রয়োজন নাই। আপনি আমেরিকার যারা মিলিটারি স্ট্র্যাটেজিস্ট, যারা নিউক্লিয়ার সায়েন্টিস্ট, যারা ইউএস এয়ারফোর্সকে 30-40 বছর ধরে ইরানের উপরে কম্পিউটার সিমুলেশন, ওয়ার গেমিং পড়ান, তাদের বক্তব্যগুলো আপনি দেখেন, তারা সবাই বলছে যে ইরান ডেফিনেটলি মাচ মোর পাওয়ারফুল দ্যান ফেব্রুয়ারি 27। সো এই অবস্থায় ইরানকে কনভেনশনাল ওয়ারফেয়ারে এই অবস্থা থেকে হারানোর কোনো সম্ভাবনা তারা দেখেন না। আমি মনে করি ইরানকে যদি আপনি আসলেই ডিমোট করতে হয়, তাহলে প্রথম অপশন হচ্ছে নিউক্লিয়ার উইপন ইউজ করা ইরানের উপরে, যেটা ইসরায়েলে করার সম্ভাবনা অনেক হাই, যেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এবং এমআইটির একজন প্রফেসর এমেরিটাস, যিনি ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের উপর দশকের পর দশক ধরে গবেষণা করছেন, তার মতামত হচ্ছে ইরানের অ্যাটলিস্ট সেভারাল রুডিমেন্টারি ফর্ম অফ নিউক্লিয়ার উইপন অলরেডি বানানো হয়ে গেছে। সো সেটা যদি হয়ে যেয়ে থাকে, এটা আপনি এই 2-3 দিন আগে নিউজ পেপারে এসেছে, আপনি দেখবেন। সো সেটা যদি হয়ে যেয়ে থাকে, তাহলে একরকমের নিউক্লিয়ার ডেটারেন্স অলরেডি তৈরি হয়ে গেছে এবং সেটা আরও সিগনিফিকেন্টলি এসকেলেশন রিস্কটাকে বাড়িয়ে দিল। কিন্তু ইরানকে এই অবস্থা থেকে যদি বাধ্য করতে হয়, যে ম্যাক্সিমালিস্ট গোলগুলা প্রেসিডেন্ট ট্রাম্প বা বিবি নেতানিয়াহু বলছেন, এগুলোতে যদি বাধ্য করতে চান, তাহলে নিউক ছাড়া আমি কোনো অপশন দেখি না। আর যদি ইরানের সাথে সমঝোতার মধ্য দিয়ে যাইতে হয়, তাহলে ডেফিনেটলি ইরান উইল ইমার্জ অ্যাজ দি বিগেস্ট হেজিমন ইন দ্য মিডল ইস্ট, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যেটা বললাম, সারা পৃথিবীতেই তারা এখন, আর কয়দিন যেতে দেন, জাপান, কোরিয়ার মতো পরীক্ষিত অ্যালাই আমেরিকার, ইভেন ইউরোপিয়ানরা, তারা পর্যন্ত নেগোসিয়েশন এবং ডিলে চলে আসবে ইরানের সাথে, যদি আমেরিকা বেশি বাগড়া না দেয় যে আমরা কিছু টাকা পয়সা টোল দিয়ে আমরা ওখান দিয়ে তেল নিব। সো এই অবস্থায় ইরানকে প্রতিহত করার কনভেনশনাল ওয়েতে আমি কোনো অপশন এই মুহূর্তে দেখছি না। আরেকটা হতে পারে যদি ল্যান্ড অকুপেশন করার চেষ্টা আমেরিকা করে। আপনি জানেন যে প্রথম গালফ ওয়ারে 7 লাখ আমেরিকান সৈন্য নিয়ে আমেরিকা মোবিলাইজ করেছিল জাস্ট কুয়েতের ওই পার্টটার জন্য। এখন ইরান হচ্ছে মানে আপনি যদি ভিয়েতনামের সাথে কম্পেয়ার করেন, জাস্ট হরমুজের যে মানে স্ট্রিপটা, ওইটুকুর মধ্যে আপনি ভিয়েতনামকে আটায় ফেলতে পারেন। তো ইরানকে দখল করার জন্য কি পরিমাণ সোলজার লাগবে, মেকানাইজড ইনফ্যান্ট্রি লাগবে, সেটা চিন্তা করে 20 বছর লাগছে হচ্ছে শুধু আফগানিস্তানে যুদ্ধ করতে। সো আই ডোন্ট সি মানে দিস ওয়ার ইজ এন্ডিং ইন দ্যাট সিনারিও ইদার। সো খুবই গ্লুমি পিকচার ইন মাই ওপিনিয়ন। ভেরি গ্লুমি পিকচার। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে ফ্লোরিডা থেকে যুক্ত হয়েছে জনাব আশরাফ, জনাব আরিফ আহমেদ আশরাফ। জনাব আরিফ আহমেদ আশরাফ, একটু আপনার সাথে কথা বলি। সাকিব ভাই, আপনি যদি থাকেন শুনতে পারবো আপনার কাছ থেকে। আবার একটা ব্রেকিং নিউজ আছে যে ফ্লোরিডাতে একজন বাংলাদেশি ওয়ামেনকে খুব নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং জনাব আরিফ আহমেদ আশরাফ এই পুরো ঘটনাটি জানেন। আরিফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনার কথা শুনতে পাচ্ছি। একটু ঘটনাটি বলবেন, কি হয়েছিল এখানে? আচ্ছা, ঘটনা তো হয়েছে গত 2 দিন আগে। আমরা যা দেখতে পারলাম, ওই যে ভিডিও ফুটেজ আর কি, আমাদের এটা তো আমার একটা দোকান আরেকজনকে লিজ দিছি আর কি, আমি ল্যান্ডলর্ড। তো
ওই দোকানটা ওনারা 2 দিন আগে ওই লোকটা হেইতির লোক এটিএম থেকে টাকা তুলতে চেষ্টা করছে, উনি ইনভ্যালিড পিন নাম্বার দিয়েছিল। ওই ইনভ্যালিড পিন নাম্বার দেওয়াতে উনি ওই মহিলাকে বলতেছে তুমি আমাকে টাকা দাও, তোমার এটিএম এ টাকা দেয় নাই আমাকে। তো উনি রিসিপ্ট নিয়ে আসছেন, রিসিপ্ট নিয়ে আসার পরে উনি বললো যে তোমার এটিএম, তোমার তো ইনভ্যালিড পিন নাম্বার দিছো, তোমার টাকা নাই। ও জোর করে বলতেছে তুমি আমাকে টাকা দাও। তো মহিলা বলতে বারবার এটা তো আমাদের এটিএম না, তুমি ওখানে এটিএম এর ইয়াতে যাও, ও এটিএম কাস্টমার তোমার সার্ভিসে ফোন করো। ইনভ্যালিড পিন দিছো, তুমি রাইট পিন নাম্বার দিয়ে এটিএম টাকা তোলো। তো ও শুনতেছে না, এরপরে উনি চলে গেছে। তো আজকে সকালে উনি যখন 6টা বাজে দোকান খুলছে, দোকান খোলার পরে উনি আবার দোকানটা বন্ধ করছে ওই যে 6:30টার দিকে। এখানে নামাজ হয় 6:30টার দিকে, ফজরের নামাজ। উনি নামাজ পড়ার জন্য দোকানটা বন্ধ করছে 6:30টার দিকে। বন্ধ করার পরে দোকান নামাজ পড়ে উনি দেখলাম যে ওইদিকে দরজার দিকে, দরজা খোলার জন্য যাইতেছে। ওই যে তখন ওই যে হেইতের লোকটা দোকানটা ওই যে ওনার গাড়ি ভাঙতেছিল ইয়া দিয়ে হাত। তখন উনি দূরে হোয়াট ইউ আর ডুইং, হোয়াট ইউ ডুইং, এটা বলার সাথে সাথে 10 ফিট উনি বাইরে হয়েছে দোকানের থেকে। এর মধ্যে সে দুমড়াই আসা গিমি মাই মানিক বলে ওনার ইয়ার মধ্যে মাথার মধ্যে বাড়ি মারছে হাতুড়িটা দিয়ে, যেটা দিয়ে গাড়ি ভাঙতেছে। তখন উনি পড়ে গেছে সাথে সাথে। এরপরে আরো 5টা 6টা বাড়ি মারছে ওই হাতুড়ি দিয়ে। এরপরে উনি দেখলাম যে ও ওইটা বাড়ি মারি চলে গেল। এরপরে দেখলাম 2 মিনিট পরে 2টা বাইক নিয়ে 2টা কাস্টমার আসছে। ওরা দেখে ওনাকে ইয়ে করলো, ছুটি করলো, পুলিশ কল করছে। পুলিশ কল করে পুলিশ আসলো। তখন উনি আমার মনে হয় নেটে প্রবলেম হচ্ছে, আটকে গেছে ব্যাপারটা। সো এই ঘটনা ঘটেছে যে উনি ওনার এটিএমে আপনার একজন লোক এসেছিল, হেইথির লোক, খুব সম্ভব হেইশিয়ান। সে এসেছিল টাকা তোলার জন্য, রং পিন নাম্বার দিয়েছিল, পিন নাম্বার টাকা উঠে নাই, সে জোর করে টাকা নিতে যাচ্ছিল। জি জি সো এখন এরপরে এখন 2-3 ঘন্টা পরে ও ধরা পড়ছে, লোকটা ধরা পড়ছে। উনি লোকটা ধরা পড়ে লোকটা স্বীকার করছে আমি মারছি। ওকে, সো আমাদেরকে আপনাদের ডিরেক্টিভে ইয়ে দিতে। ওনার বাড়ি কোন জায়গায়? নোয়াখালীতে বোধহয় ওনার বাড়ি, রাইট? নোয়াখালী, ওনার লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর ওনার বাড়ি, রাইট। সো ওনার ওখানে কে কে আছে? আত্মীয় স্বজন আছে, ফ্যামিলি আছে ওইখানে? ওনার ওনার 2টা মেয়ে আছে, একটা ইয়াতে ইউনিভার্সিটি পড়ে তেলখাসি, আর একটা মেয়ে এখানে একটা আরেকটা দোকানে কাজ করে, একটা গ্যাস স্টেশনে। আর ওনার ভাই আছে, বড় ভাই আছে মায়ামিতে থাকেন উনি। আর ওনার ডিভোর্স নয়, হাজবেন্ডও আসছে। আমি যে জায়গায় আছি ওনার বাসায় আর কি আমি বর্তমানে। ওই জন্য আমার ফোনটা কাজ করতেছে না। তো ওনার ভাই আর ওনার এক্স হাজবেন্ড আর কি ওনার আছে, আর ওনার মেয়েও আছে এখানে। এটা ফ্লোরিডার কোন শহরে ঘটনাটা ঘটছে? ফোর্ট মায়ার্স। জি জি জি, ফোর্ট ফোর্ট মায়ার্স, মায়ার্স। রাইট? জি ফোর্ট মায়ার্স। ফোর্ট মায়ার্স ঘটনা ঘটছে। ওনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন কেউ আছে নাকি আপনার পাশে? ওনার ওনার বড় ভাই আছেন, ওনার ভাই কথা বলার মতো ইয়া আছে কিনা আমি জানি না। আচ্ছা, আচ্ছা, তাও আমি আচ্ছা। দেখতে একটা বাদবে তো দেখি, আমি ওনাকে একটু দিতে পারি কিনা জি দেখি। জি জি, একটা সেকেন্ড। জি। উনি দেখি আমি আসতেছে। সো সো এখন ওনার এই যে আপনার বারবার এই ধরনের ঘটনা, ফ্লোরিডাতে এর আগেও আমরা শুনেছি কিছু ঘটনা ঘটেছে। সো হোয়াট ইজ ইয়ার সাজেশন? আপনি তো ওখানে প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, যে যদি এই ধরনের আমি ঘটনা বলবো আমাদের বাংলাদেশি কমিউনিটিকে, আমি বাংলাদেশি আপনাদের মাধ্যমে বলবো, আমি টাইম টিভির মাধ্যমে বলবো, আপনার বাংলা পত্রিকার মাধ্যমে বলবেন যেন কাওলা গুলো যখন বাংলাদেশের থেকে টাকা পয়সা চায়, এই যে 100 টাকা হোক 20 টাকা হোক দিয়ে দেওয়ার জন্য, এরা যদি জামিলা করে, কিছু ক্রেজি টাইপের লোক আছে, তারা যেন ওদের সাথে আর্গুমেন্ট না যায়, আর্গুমেন্ট না জড়ায়, তাইলে মনে হয় ইয়ে আছে। এর মধ্যে তো আল্লাহর একটা ইয়ে আছে, তাও আর্গুমেন্ট না যাবাই ভালো। আজকে আমার জীবন চলে যেতে ওনার পারে। নেই। সো জীবন বাঁচানো নাম্বার এটা 1। আমরা সবসময়
আমরা সবসময় বলি ওই যে যদি কোনো ওরা পয়সা যদি চাই তুমি টাকা দাও, অথবা যদি মালপত্র নিয়ে যায় ওদেরকে নিয়ে যাইতে দাও, এরপরে পুলিশ কল করো। তুমি টাকার জন্য আমাদের তোমার জীবন হচ্ছে প্রথমে, টাকা হচ্ছে পরে। পরে টাকা থাকলে আপনি জীবন থাকলে টাকা ইনকাম করতে পারবেন। রাইট। ওইটাই আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই আর কি, বাংলাদেশ কমিটির বাইদেরকে যারা এমপ্লয়ি কাজ করে। আমরা সবসময় করি, কিন্তু এরপরও অঘটন হয়ে যায় আর কি। রাইট। থ্যাংক ইউ আশরাফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ। সময় দেওয়ার জন্য আমাদেরকে। আমরা পরে আপনার সাথে আবার যোগাযোগ করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ইব্রাহিম সালাম খোকন। সো যেটা নির্জর সাকিব একটু আগে আলোচনা করছিলেন, আমরা আলোচনার মধ্যে ছিলাম। সো এনি আদার কমেন্ট, আপনার কি মনে হয়? না, এটাই যুদ্ধ খুব যুদ্ধ শুরু করা সহজ, কিন্তু যুদ্ধ থেকে ফিরে আসা খুব ডিফিকাল্ট। এই যুদ্ধের কোন দিকে যাবে, হয়তো গুলাগুলি বা একটা উপস্থিত একটা যুদ্ধ বিরতি হবে, কিন্তু এই যে একটা রাজনৈতিক যুদ্ধ ইরানে হামলার মধ্য দিয়ে যেটা শুরু হলো, এটা কোনো পক্ষেরই জন্য ভালো না। এবং ইরান তো জানে তার আর কিছু হারাবার নাই, সুতরাং তারা অনেককে নিয়েই এই যুদ্ধে আরো জট পাকে, রাজনৈতিক যুদ্ধটা আরো দীর্ঘদিন চলমান থাকবে। এটা আমরা এই জেনারেশন ব্যাপী আরেকটা নতুন যুদ্ধে ঢুকলাম। এই যুদ্ধের পরিণতিতে মধ্যপ্রাচ্যের মানচিত্রে কি পরিবর্তন ঘটবে, মধ্যপ্রাচ্যের আধিপত্যে কি পরিণতি ঘটবে, ইসরায়েলকে নিয়ে মধ্যপ্রাচ্যের হিসাবটা কি হবে, এইসবই আগামী দিনগুলো হিসাব নিকাশের ব্যাপার। রাইট। বাট এটা খুবই উদ্বেগের ব্যাপার। সাকিব, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে ইরানে যে আপনার আক্রমণের অন্যতম একটা অবজেক্টিভ ছিল বোধহয়, যে আক্রমণ করার পরপরই ইরানের যারা সরকার বিরোধীরা সবাই রাস্তায় নেমে আসবে এবং প্রচণ্ড বিক্ষোভ হবে, এবং তারা তাদের মাধ্যমে এই রেজিমকে তারা উৎখাত করবেন এবং নতুন সরকার গঠন করবেন। কিন্তু আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি না, কারণ কি? জি, আপনি ঠিকই বলেছেন। এই ব্যাপারটা আসলে সবচেয়ে তুঙ্গে ছিল হচ্ছে জানুয়ারির প্রথম উইকের দিকে, এবং Right. সেই সময় আসলে ওই প্রোটেস্টটা অনেক বেশি মাত্রা পেয়েছিল। ওই সময় একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে যে রেজিম চেঞ্জের যে ইতিহাস আমরা জানি, সেটা হচ্ছে যে সবসময় রেজিম চেঞ্জে ইউ হ্যাভ টু হ্যাভ ট্রুপস অন দ্য গ্রাউন্ড। আপনি শুধু এরিয়াল বোম্বিং করে রেজিম চেঞ্জ কোথাও কখনো সফল হয়নি। তো আমেরিকা এবং ইসরায়েলের স্ট্র্যাটেজি ওই সময় ছিল যে আমরা ট্রুপস অন দ্য গ্রাউন্ডটাকে রিপ্লেস করব বা সাবস্টিটিউট করব হচ্ছে ওই প্রোটেস্টারদেরকে দিয়ে, যেটা মাইক পম্পেও এবং ইসরায়েলি চ্যানেল 13-14 ইসরায়েলি অন্যান্য পলিটিশিয়ানরা বারবার বলেছিলেন ওই সময়, যে যারা প্রোটেস্ট করছে তেহরানে এবং ইরানের বড় বড় শহরে, তাদের সাথে আমাদের অ্যাসেটরা, মোসাদের অ্যাসেটরা, সিআইএর অ্যাসেটরা, অস্ত্র সহ আছে। এগুলো তাদের আমেরিকান এবং ইসরায়েলি নিউজ পেপারের রিপোর্টে এসেছে, আমেরিকান অফিসিয়াল ইসরায়েলি অফিসিয়ালদের মুখ দিয়ে। তো তারা চেয়েছিলেন যে ওইভাবে জিনিসটাকে মোবিলাইজ করতে, এবং সে সময় যে ব্যাপক গোলাগুলি প্রাণহানির ঘটনা ঘটেছে, সেখানে আপনি দেখবেন যে প্রোটেস্টারদের মধ্য থেকে কেউ কেউ একদম অটোমেটিক উইপন দিয়ে ইরানিয়ান পুলিশ এবং মিলিটারির উপর অ্যাটাক করছে। এবং ডেফিনেটলি ইরানিয়ান অফিসিয়ালস, মিলিটারি পুলিশ, তারা তো অবশ্যই সেটার প্রতি উত্তর দিয়েছে বা আরও রিপ্রেসিভ আচরণও করেছে। তো সেই জায়গা থেকে এই উদ্দেশ্যটা তখন ছিল যে তাদেরকে এভাবে ট্রুপস অন দ্য গ্রাউন্ডের সাবস্টিটিউট হিসেবে ব্যবহার করে একটা রেজিম চেঞ্জ ঘটানো হবে। কিন্তু ফেব্রুয়ারির 28 তারিখে যখন ইসরায়েল যে অ্যাটাকটা করলো, যেটা দিয়ে হচ্ছে ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করা হলো, সেটা আসলে একটা খুবই সিম্বলিক ঘটনা হয়ে দাঁড়ালো, যেটা আমরা জানি ইন্টারন্যাশনাল রিলেশনসে যেটাকে বলা হয় র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ ইফেক্ট। অর্থাৎ যখন আপনার দেশ বা আপনার সিম্বল, দেশের সিম্বল অ্যাটাকড হয়, তখন যারা আপনার বিপক্ষে থাকে তারাও আপনার ফ্ল্যাগের চারপাশে এসে জড়ো হয়, যেটা আমরা 9/11-এর সময় আমেরিকাতে দেখেছি। ওই সময় তার পরপর প্রেসিডেন্ট বুশের যে অ্যাপ্রুভাল রেটিং, সেটা তো ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি ছিল। সো একই ধরনের ঘটনা ইরানের এই হামলার পরও ঘটেছে। ইরানের ডায়াসপোরার তরফে, ইরানের ভেতর থেকে আরও অনেক বিরুদ্ধ মতাবলম্বী, যারা ইরানের সরকারকে একদমই পছন্দ করে না, এই ইসলামিক থিওলজির কোনো তাদের ব্যাপারে কোনো সিম্প্যাথি নেই, এরকম লোকেরাও কিন্তু জাস্ট ন্যাশনালিজমের কারণে দেশের স্বার্থে এই র্যালি অ্যারাউন্ড দ্য ফ্ল্যাগ করেছেন এবং দেশের পক্ষে এসে দাঁড়িয়েছেন, এবং তাদের পক্ষে আসলে ওই সময়ে ওইভাবে আবার সেই প্রোটেস্টটা চালিয়ে যাওয়া
নৈতিকভাবে আসলে তারা ঠিক মনে করেননি। সো যে কোনো কারণেই হোক, ইন্টারনাল এক্সটার্নাল সব কিছু মিলিয়ে মূল ব্যাপারটা হচ্ছে যে ওই প্রোটেস্টটা কিন্তু আর কখনোই দানা বেঁধে উঠতে পারেনি, এবং সেটা এখনকার গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে ইটস ডেড। রেজিমের বিপক্ষে প্রোটেস্টের কোনো কথা এখন আপনি আমেরিকান বা ইসরায়েলি মিডিয়াতেও দেখবেন না। সো ইটস ডেড। সো এখন ইরানিয়ান নেশন, তাদের অফিসিয়াল ক্লেইম হচ্ছে যে তারা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে নতুন রিক্রুট করছে ইরানের মিলিটারির জন্য, যে গ্রাউন্ড ইনভেশন যদি আমেরিকা করে তাহলে এই ভলান্টিয়ার ফোর্স তারা ফাইট করবে, ঠিক যেভাবে ইরান ইরাক ওয়ারের সময় হাজার হাজার সোলজাররা ফাইট করেছিল। এবং এখন যারা ইরানের লিডারশিপে আছে, ইনক্লুডিং দ্য পার্লামেন্টের স্পিকার গালিবাফ, তারপর ইনক্লুডিং দ্য নিউ সুপ্রিম লিডার হিমসেলফ, এরা কিন্তু সবাই ওই ইরান ইরাক ওয়ারের ভলান্টিয়ার ফোর্সের পার্ট। সো সেই ট্র্যাডিশনটা ইরানের আছে, এবং দ্যাট প্রোটেস্ট ইজ টোটালি ডেড। দ্য রেজিম ইজ প্রিটি মাচ কনসলিডেটেড ইন টার্মস অফ মোরাল, অলদো দে আর আন্ডার হেভি বোম্বার্ডমেন্ট। তার ইনফ্রাস্ট্রাকচার, আজকেও একটা সিভিলিয়ান ব্রিজ বোম দিয়ে উড়িয়ে দিয়েছে ইউএস এয়ারফোর্স, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এটা নিয়ে ব্র্যাক করেছেন, উইচ বাই দ্য ওয়ে ইজ এ ওয়ার ক্রাইম, কারণ সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে বোম্বিং করা ইন্টারন্যাশনাল লতে ওয়ার ক্রাইম। বাট নানদালেস দ্য প্রোটেস্ট ইজ ডেড, অ্যান্ড আমাদের এটা দেখতে হবে যে বেসিক্যালি ইট হ্যাজ টু বি ফট আউট। এটা এর কোনো ডিপ্লোম্যাটিক সলিউশন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকে অনেক সুন্দর অ্যানালাইসিস, বিউটিফুল অ্যানালাইসিস আমরা শুনলাম, এবং আপনাকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ নির্জল সাকিব। এবং মাঝে মধ্যে সপ্তাহে কমপক্ষে একদিন যদি আপনাকে পাওয়া যায় তাহলে আমরা অনেক বেনিফিটেড হতে পারি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, মাই প্লেজার ভাই। জি, ইব্রাহিম চৌধুরী কোন, আপনার কাছে একটু জানি যে আপনি আরেকটা জিনিস জানেন, যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত করা হয়েছে আজকে। যদিও বলা হচ্ছে রিটায়ারমেন্ট, কিন্তু বিভিন্ন কাগজে রিপোর্ট আসছে যে পেন্টাগন মানে যে চেঞ্জ আসছে অ্যাটর্নি জেনারেল এবং অন্য যারা, তাদের মধ্যে সেনাপ্রধানও পড়েছেন, তাকেও বাদ দেওয়া হয়েছে। আমি তো একটু আগে রিপোর্ট দেখলাম যে ঠিক আছে, বাদ দিলে নতুন সেনাপ্রধান আসবে, এখানে তো আমাদের কোনো অসুবিধা নাই। যাই আপনার রাগ করার তো কিছু নাই ভাই, আপনি রাগ আমি তো করেন আপনারও উল্লাস করার তো কিছু নাই। না, আমি তো উল্লাস করছি। এখানে তো উল্লাস হয়ে গেছে, এটা একটা খবর যে একজন সেনাপ্রধান বলছি যে মহান প্রেসিডেন্ট এত ফ্রন্ট খুলছেন যে। যাই হোক, বাংলাদেশ প্রসঙ্গে কিছু আলোচনা করি। বাংলাদেশ প্রসঙ্গ যদি বলি তাহলে বাংলাদেশের সংসদ যদি বলি, সংসদ, হাউ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট দ্য সংসদ, খুব সংক্ষেপে শেষ করবো। জি না, সংসদে একটা চাঞ্চল্য আছে। সংসদে শুনেন, আমাদের দীর্ঘদিন থেকে সংসদে এই প্রক্রিয়া ছিল না। আক্রমণাত্মক বক্তব্য যেমন বিরোধী দল থেকে আসতেছে, তেমনি সরকারি দলের পক্ষ থেকে, কিন্তু সরকারি দল ধরেই নিয়েছেন যে বিরোধী দলে যারা আসছেন তারা সব নতুন। এখানে মানে সংসদীয় নেতা হিসাবে যিনি কাজ করতেছেন সালাউদ্দিন সাহেব, তিনি অনেকটাই মানে অধ্যক্ষের ভূমিকা নিয়েছেন, যে তিনি মানে সংসদের সব আইন কানুনের ব্যাখ্যা দিবেন না দিবেন, তাকে কেন্দ্র করেই এই সংসদ আবর্তিত হচ্ছে। এবং এখনো জনগণের আশা প্রত্যাশা এই সংসদের মাধ্যমে অর্জিত হওয়ার জন্য তারা কাজটা শুরু করেছেন। আমরা এখনো সেই হার সমালোচনায় না গেলে এটা বলতে পারি যে এই সংসদীয় কার্যক্রমের মধ্য নিয়ে নতুন কিছু পার্লামেন্টারিয়ান বেরিয়ে আসবেন। এবং এখন পর্যন্ত আমরা দেখছি যেমন দক্ষতার সাথে মানে সরকার বিরোধী দলের মোকাবেলা করতেছে, বিরোধী দল থেকেও সাত কিছু ক্রিটিসিজম আসছে। এবং আমাদের দেশের সংবিধান, শাসনতন্ত্র বা কার্যবিধি এইসব নিয়ে সাম্প্রতিক কিছু ঘটনা এটার বিতর্ক চলমান থাকবে। এই সংসদ চলা অবস্থা, এই বিতর্ক থেকে সহজে বেরিয়ে আসতে পারবে না। কিন্তু মৌলিক বিষয়ে যে সমস্ত প্রশ্ন দেখা দিয়েছে, এগুলা থেকে বিরোধী দল থেকে যেমন প্রশ্ন আসবে, আর সরকারি দল থেকেও প্রশ্ন আসবে। আবার কোনো কোনো জায়গায় তাদের মধ্যে ঐক্য আছে। এই বিষয়গুলো কি হয় আগামী দিনের সংসদটা এই চাঞ্চল্য নিয়ে। কিন্তু আমার কথা হচ্ছে এই সংসদ জনগণের অধিকার, জনগণের সমস্যা, এটা কতটা নিবিড় ভাবে জনগণের হয়ে দেখতে পারবে, সেটার জন্য আমরা অপেক্ষা করি। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় কালকে আমরা আলোচনা করবো আরেকটি বিষয়, বাংলাদেশ প্রসঙ্গ, সেটা হচ্ছে ভূমধ্যসাগরে প্রায় বাংলাদেশে মারা যাচ্ছেন। এটা যে 1 মিনিট সময় আছে আমাদের, 1.5 মিনিট, আপনি বলতে চান কিছু? সরি, আমি বলতে চাই যে বাংলাদেশের একটা লাশ আপনি দেখেছেন, মুহিবুর নামে একটা ছেলের লাশ, না খেয়ে ভূমধ্যসাগরে ভাসতেছিল। আমরা স্বাধীনতা নিয়ে অহংকার করি, আমরা যুদ্ধে ইরানের 2000 মানুষ মারা গেছে এটা নিয়ে কান্না করি, কিন্তু বাংলাদেশের মানুষ দেশ থেকে পালানোর জন্য জীবন বাজি রেখে না খেয়ে ভূমধ্যসাগরে তার লাশ ভাসছে, উপরে শকুন চড়তেছে।
আমাদের এর চেয়ে অপমান আর কিছু হয় না। এটা নিয়ে অনেক কথা হয়, প্রতি বছর লাশ ভাসে, প্রতি বছর লাশ নদীতে পাওয়া যায়, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের কবে এই বোধোদয় হবে, কবে এই আদম পাচার বন্ধ হবে? এই আদম পাচারের সাথে জড়িত কারা, এটা তো শুধু গোপনে করে না, এটা মানুষ বন্ধক দিয়েই এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আমি শুধু এটাই বলতে চাই, এটা আমাদের জন্য লজ্জার, অপমানের। মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বাড়ির পাশের লোক, সে বিদেশে যাওয়ার জন্য তার লাশ ভাসতেছে, এবং আমার দেশেরই আরেকটা মানুষ তার জমি জমা বন্ধক দিয়ে তার জীবনের উপর দিয়ে সেটা মুনাফা করতেছে, এবং এই মুনাফার পিছনে আন্তর্জাতিক চক্র যেমন, দেশের প্রভাবশালীরা যেমন জড়িত, এদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। এখানে তো কোনো রাজনীতি নাই, এখানে কোনো বিএনপি নাই, জামাত নাই, আওয়ামী লীগ নাই। এই মানুষ বাঁচানোর কাজে কেন আমরা এক হব না? সুতরাং এই আজকে এটুকুই থাক, আমরা এই বিষয় নিয়ে আরো একটু বিস্তারিত আলোচনা থ্যাংক ইউ করব। সো মাচ, জি। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। 30তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার ও কালচারাল শো 2026 25 ও 26 এপ্রিল দুপুর 2টা থেকে রাত 11টা পর্যন্ত বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডা ইউএস এর উদ্যোগে